সকাল, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সময়ের নারীর আজকের আয়োজন। আপনারা জানেন, সময়ের নারী অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সংকট, সাফল্য এবং সম্ভাবনাগুলো নিয়ে। আজকেও এর ব্যতিক্রম নয়। দর্শক, বাংলাদেশের নারীরা শুধু শারীরিক নয়, মানসিক এবং অর্থনৈতিক সহ বহুবিধ নির্যাতন এবং সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছে। যদিও এই সমস্যাগুলো তারা সবসময় মুখ ফুটে বলে না, নীরবে সহ্য করে, তার কারণ হলো ভয়, লজ্জা এবং সংসারের দায়ভার। আজকে সেই নীরব কষ্ট, নীরব নির্যাতনগুলোই আমরা বলবার চেষ্টা করব এবং সমাধান দেব। সেজন্য আমাদের সঙ্গে দুজন আইনজীবী আছেন আজকে আমাদের স্টুডিওতে। চলুন পরিচিত হই তাদের সাথে। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। আমার সঙ্গে আছেন মারিয়াম চৌধুরী, তিনিও ব্যারিস্টার, তিনিও সুপ্রিম কোর্টে আছেন। দর্শক, অতিথির সঙ্গে কথা হবে, জানবো আমাদের আজকের পর্ব ডোমেস্টিক ভায়োলেন্স এবং মানসিক নির্যাতন এই বিষয়টি নিয়ে। তার আগে চলুন প্রতিবারের মতো আজকের পর্বের বিষয় দর্শক, তথ্যচিত্র থেকে ফিরে মূল আলোচনায় যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন মিতি আপু, আপনার কাছে। কেমন আছেন? ভালো আছে। যদি ছোট করে বলতেন এখন কি করছেন, কোথায় আছেন এবং কোন বিষয়টা নিয়ে কাজ করছেন? জি, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমার একটি চেম্বার আছে, লিগ্যাল কাউন্সিল নামে একটি চেম্বার। সো আমাদের মূলত আমরা ফুল সার্ভিস কর্পোরেট ল ফার্ম, সব ধরনের কর্পোরেট কাজ করে থাকি আমরা। কিন্তু তার পাশাপাশি আমি নিজে যেই এরিয়াতে ফোকাস করছি সেটা আপনি জানেন যে নারী এবং শিশুদের যে বিষয়গুলো রাইট বেসড, সেই বিষয়গুলোতে আমি অনেক বেশি ফোকাস করে থাকি। তার পাশাপাশি এর সাথে সাথে সম্পূরকভাবে চলে আসে যে পারিবারিক বিভিন্ন ধরনের যে আইনগুলো রয়েছে, ডিভোর্স, চাইল্ড কাস্টাডি, এই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করি। সাথে সাথে প্রপার্টি আসে। আমরা জানি যে বাংলাদেশের আসলে প্রপার্টির থেকে একটা বিশাল অংশের নারীরা তারা নানাভাবে বঞ্চিত হয়ে থাকে। যতটুকু তারা আসলে আইনগতভাবে পায় তার পুরোটাও কিন্তু তারা ভোগ করতে পারে না। তো সব ধরনের প্রপার্টি রিলেটেড বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে এবং সেই সাথে চাইল্ড কাস্টাডি, ডিভোর্স। মারিয়ামের কাছে যেতে চাই যে বর্তমানে আপনি কি করছেন, কোথায় আছেন এবং কোন বিষয়টা নিয়ে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমার মেইনলি প্র্যাকটিসের এরিয়াটা, আমার কর্মক্ষেত্র মেইনলি কর্পোরেট সাইডটা, এবং এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়েও কাজ করে থাকি। কিন্তু আমি তার পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরাম জাতীয়তাবাদী এই সংগঠনের সাথেও আমি যুক্ত আছি এবং সেই সুবাদে আমার বিভিন্ন জেলার প্রান্তিক নারীদের সাথেও
এই বিষয় নিয়ে নারীদের বিভিন্ন ধরনের যারা অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত বা নির্যাতিত তাদের সাথে আমার কথা হয় এবং এসব নিয়ে আমি কাজ করছি। মিতি আপু, ডোমেস্টিক ভায়োলেন্স, আমাদের আজকে পর্বের নামে দিয়েছি ডোমেস্টিক ভায়োলেন্স এবং মানসিক নির্যাতন। এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আমরা আসলে কি বুঝি, আর মানসিক নির্যাতন কি আইনের চোখে অপরাধ? এই দুটো কোশ্চেন আপনার কাছে। প্রথমে আমরা যদি আসি এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে সংজ্ঞাটা কি করে আসলে আমরা এটা পেলাম, তো আমাদের কিন্তু সিডাও কনভেনশন যে একটি আন্তর্জাতিক কনভেনশন, যেটা হচ্ছে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ করার জন্য এই কনভেনশনটি রয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন এটি একটি, এবং 1979 সালে প্রথমবারের মতো বাংলাদেশ রাষ্ট্র এটিকে র্যাটিফাই করেছে এবং এটাকে র্যাটিফাই করার মাধ্যমে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে বাংলাদেশের সকল নারী তাদের যে সম অধিকার প্রতিষ্ঠা করা এবং সেই সাথে সাথে সকল ধরনের বৈষম্য তাদের প্রতি বিলোপ করা হবে। তো এই কনভেনশনটি তো 1979-এ র্যাটিফাই হয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে এখানেও কিন্তু এই নারীর প্রতি যে সহিংসতার কথা বলা রয়েছে, সেখানে কিন্তু আপনার শারীরিক নির্যাতনের সাথে সাথে মানসিক নির্যাতন, অর্থনৈতিক বৈষম্য, এই বিষয়গুলো কিন্তু সেখানে এসেছে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পরে 2010 সালে প্রথমবারের মতো এই যে নারীর প্রতি যে সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষার জন্য একটি আইন করা হয় এবং এই আইনেই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যে মানসিক নির্যাতনের ব্যাপারটি সেটিকে কিন্তু অ্যাড্রেস করা হয়। তার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো লেজিসলেশন, কোনো আইনের ভেতরে এটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছিল না যে এই মানসিক নির্যাতনের বিষয় সেটি একটি সহিংসতার ভেতরে আসবে। তাহলে ধরে নিচ্ছি মানসিক নির্যাতনটা আইনের আওতায় আসলে এটা একটা অপরাধ। এটি একটি অপরাধ এবং সবসময় আমরা দেখি যে শারীরিক নির্যাতনকেই কিন্তু আমরা বলছি। যখনই কিন্তু আমাদের দেখা যায় কোনো ধরনের কোনো কমপ্লেইন নিয়ে আসেন কেউ, প্রথমে জিজ্ঞাসা করেন আসলে মেরেছে কিনা, শারীরিক আঘাতের বিষয়গুলো চলে আসে। পুলিশ কেস বলা হয় যে এই যে আপনার 72 আওয়ার্সের মধ্যে যে একটা সরকারি হসপিটালে রিপোর্ট করা, এই বিষয়গুলো আসে। আপনি দেখেন যে শারীরিক ক্ষতটা বাইরের থেকে আমরা দেখতে পাই, কিন্তু সেই শারীরিক ক্ষতর আড়ালে যে একজন নারী, তার যে মানসিক যে নির্যাতন, মানসিক অবস্থা, এবং প্রতিনিয়ত তিনি দেখা যাচ্ছে একটি সংসারে মানসিকভাবে তিনি নানাভাবে নির্যাতন হন, অর্থনৈতিকভাবে নানান অ্যাবিউজের শিকার হন, কিন্তু এই বিষয়গুলো কখনো কোনোদিনও অ্যাড্রেস করা হয় না। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই আইনটি যখন পেলাম 2010 সালে, তারপর থেকেও কিন্তু আমরা দেখি যে এই আইনের ব্যবহারটা খুব কম। এই যে মানসিক নির্যাতন আসলে কি, এই জিনিসটি কিন্তু মানুষ আসলে বুঝে উঠতে পারে না যে কি কি বিষয়গুলো মানসিক নির্যাতনের আওতায় আসতে পারে, এবং আইনে কিন্তু সুস্পষ্টভাবে এটার কিন্তু ব্যাখ্যা দেয়া আছে। তারপরেও কিন্তু দেখা যায় যে এখন পর্যন্ত আমরা বলবো যে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের অনেক আমরা ইগনোরেন্ট এবং অজ্ঞতা, অনেক কিছু আমরা কিন্তু জানি না যে আসলে মানসিক নির্যাতন কি 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 বোঝাচ্ছে, কোন কোন ধরনের আচরণগুলো। সেটা আমি একটু মারিয়ামের কাছে জানতে চাই যে যদি আমি মানসিক নির্যাতনের কথা বলি তাহলে হাতে গুনে 2 অথবা 3টা নির্যাতন আমার মনে হয় যে বেশি আমরা ফেস করি নারীরা। তো সেই 2 বা 3টা ধরন আমি জানতে চাচ্ছি যে কোনগুলো সবসময় চোখে পড়ে আমাদের আসে। দেখা যায় অনেক সময় শ্বশুর বাড়িতে একটা মেয়ে তার হাজবেন্ডের দ্বারা, তার শাশুড়ির দ্বারা নির্যাতিত হচ্ছে। আবার এইদিকে অনেক সময় দেখা যায় যে একটা বৃদ্ধা মহিলা, আমি যদি ওই সাইডটাও দেখি, অনেক সময় দেখা যায় সে যখন ভালনারেবল সিচুয়েশনে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাকে প্রপারলি টেক কেয়ার করা হচ্ছে না, বা অনেকভাবে তারও হাত পাততে হচ্ছে। এটাও কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন। সে কিন্তু এইভাবে অভ্যস্ত না তার লাইফটা লিড করে। তো এই জিনিসটা খুব অহরহ হচ্ছে। আরেক ধরনের মানসিক নির্যাতন, বা এটাকে আমি যে পরকীয়ার বিষয়টা, এটাতে যখন কেউ অ্যাড্রেস করতে চাচ্ছে যে মহিলারা যে আমি এই ধরনের সাফার করছি, কিন্তু দেখা যাচ্ছে যে তার আর্থিক সেই সচ্ছলতাটা না থাকার কারণে, আর্থিকের থেকেও আবার অনেক বেশি যে এই যে আমাদের যে সোসাইটিতে যে স্টিগমাটা আছে যে চেপে থাকো, চুপ থাকো, মানুষ কি বলবে কোনো, তো সেটা সে যে দিনের পর দিন মুখ বুঝে সহ্য করে যাচ্ছে, এটাতে করে তার লং টার্ম একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইডাল অনেক দিকে চলে যাচ্ছে। কিন্তু এটার বিষয়টা নিয়ে যে সমাধান ওইভাবে কিন্তু আসলে আমরা কিন্তু ওইভাবে পাচ্ছি না। তো এই ধরনের জিনিসগুলো আমরা অহরহ দেখছি ইদানিং সোসাইটিতে। একদম একদম। মিতি আপু, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যদি আমরা মনে করি যে একজন নারী খুব তাড়াতাড়ি সাপোর্ট পেতে পারে
বা পারা উচিত, সেটা তাহলে কিভাবে পাবে, যদি আপনি বলতেন নিয়মটা কি? প্রথমেই আসলে যদি বলা হয় যে আইনের আওতায়, এটা আমরা যদি দেখি যে একটা কোনো সিভিয়ার ধরনের কোনো ইস্যু হচ্ছে, হয়তো তাকে তার প্রপার্টির থেকে তাকে ইভিক্ট করে দেয়া, সরিয়ে দেওয়া, উচ্ছেদ করা হচ্ছে, এই ধরনের হলো, ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, গায়ে হয়তো হাত তোলা হচ্ছে, প্রথম সাপোর্টের কথা আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ওই মুহূর্তে এমার্জেন্সি যেটা দরকার, তিনি তার আসলে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা একটা ব্যাপার। এবং আইনের কথা যদি আমরা বলি, প্রথমেই তিনি একটা আসলে হটলাইন্স যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বার তিনি কিন্তু কল করতে পারেন। তো এই সমস্ত জায়গায় কল করলে আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় কুইক রেসপন্স পাওয়া যায়, অনেক ক্ষেত্রে কুইক রেসপন্স পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে সময়টুকু, এখানে পরিবারের একটা বড় ভূমিকা, যে সেই নারীকে আসলে ইমিডিয়েটলি তাদেরকে আসলে সাপোর্ট করা, তার উপরে আস্থা রাখা, তার কথার উপরে বিশ্বাস রাখা যে তিনি আসলে এই ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে সাপোর্ট যে পাওয়া যাচ্ছে না, এটার অন্তরায়টা কোথায়, বাধাটা কোথায়? এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে যে ভীষণ মানে জনবহুল একটি দেশ, এবং নারীর প্রতি যে সহিংসতা আমরা যতটুকুই শুনি তা কিন্তু রিপোর্টেড কেসগুলো মানে সম্পর্কে আমরা জানি। বৈষম্যতার জায়গা থেকে আমরা একটু হ্যাঁ। ব্রেক আছি বলেই আসলে আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে হয় না। যে এখানে কুইক রেসপন্স অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না হটলাইন যায় না। নাম্বারগুলোতে কল করে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই সাথে সাথে রেসপন্সটা পাওয়া যায় না। এরপরে তারপরে হয়তো দেখা যায় যে এখানে কিন্তু ভিকটিম সাপোর্ট সেন্টার থাকে, সেখানে দ্রুত তাকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, সেখানে কিন্তু সেফ হোমগুলো থাকে, শেল্টার থাকে। কিন্তু এখন পর্যন্ত না আমাদের এই জায়গায় অবকাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে, এবং সেখানে যথেষ্ট সেফ হোমের ব্যবস্থা, ভিকটিম সাপোর্ট সেন্টারে যথেষ্ট পরিমাণ যে জায়গা আমরা বলি যে সবকিছু মিলে মানে ভিকটিম সেন্ট্রিক এখনো হয়ে উঠতে পারিনি আমরা। যারা ক্লায়েন্ট আসছে তারা তো ঠিকমতো, এই যে ক্লায়েন্ট আসছে বা বাসায় থেকে, যেমন আপনি বললেন যে আপনি শুনেছেন যে নারীরা খুব সহজেই সাপোর্টটা পাচ্ছে না, এই জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন কখনো? হ্যাঁ, আসলে হয় কি, এই কথাগুলো তখনই আসে যখন দেখা যায় যে একটা বিশেষ দিবসকে কেন্দ্র করে আসে, কিন্তু আমি মনে করি যে সারা বছর আসলে আমাদেরকে এই কথাগুলো জারি আমি রাখতে আসবো হবে, আপনার এই অভিমতটা প্রতিবাদগুলো নিতে। জারি এখন করতে হবে। আমি একটু মরিয়মের কাছে ঘুরে আসি, অভিমতগুলো নিব, কারণ আপনারা আসলে কাজ করছেন, কিন্তু আপনারাই যদি বলেন যে ব্যাপারগুলো অন্তরায় কিছু জায়গায় আছে বা কোথাও বিপত্তি আছে, বাধা আছে, তাহলে সাধারণ মানুষের জন্য এটা আসলে অনেক বেশি বড় বাধা। জি। আমি আসছি মিতা আপু আপনার কাছে। আমি হচ্ছে মারিয়াম আপনার কাছে জানতে চাই যে যখন একজন নারী বিপদে পড়ছে বা নির্যাতনের শিকার হচ্ছে, তখন জিডি করবে নাকি লিগ্যাল নোটিশটাই আসবে, মানে কোন সেক্টরটা ও আগে কাজ করতে পারবে? আসলে না, এটা ডিপেন্ড করে যে হচ্ছে মানে নির্যাতন তো বললেন যে জিনিসটা আসলে কোন পর্যায়ে আছে। এটা যদি ফ্যামিলি নিয়ে বসে সমাধান করার মতো জায়গায় থাকে, তাহলে হতে পারে সকলের সাথে বসলো বা একটা আইনি নোটিশ দিয়ে হলো। এখন যদি এটা হয় যে আঘাত করেছে এটা, বা আরো তার তার জীবনের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, তখন তো তার আর লিগ্যাল নোটিশ দেওয়ার মতো তার সময় থাকে না। অবশ্যই তার তখন থানায় যে জিডি করতে হবে বা এফআইআর করতে হবে, এবং কোর্টে যে সে মামলাও করতে পারে এটার মানে সিরিয়াসনেস বিবেচনা করে। আবার আমাদের আরেকটা যেটা আসলে এটা বলতেই হয়, আমাদের যে ডোমেস্টিক ভায়োলেন্স, এটাকে এখনো পর্যন্ত আমরা যদি থানায় যাই, আমরা অহরহ এই ধরনের শুনি যে পুলিশ কমপ্লেন দেয় না। এটাকে এখনো মনে করে যে এটা একটা পারিবারিক ম্যাটার, এটাতে মানে ওনারা ইনভলভ হতে চায় না, অথবা ওনারাই ওখানে কোনো একটা সমাধান করে পাঠায় দেয়। কিন্তু এটাতে করে কি হয়, তারাও কিন্তু সাহসটা পেয়ে যাচ্ছে বেশি, যে আমার তো কিছুই হলো না, এরকম আমি অহরহ দেখেছি, অহরহ শুনেছিও। তো এই জিনিসগুলোকে না আসলে আইন দিয়ে ওইভাবে সব সময় বাইন্ডিং করা যায় না। তো এটাতে যেমন আমাদেরও ভূমিকা আছে, গণমাধ্যমেরও এটাতে আমার মনে হয় অনেক ভূমিকা রাখা উচিত। এটার বিষয়ে অনেক বেশি প্রচারণা মানে করা উচিত, যাতে করে মানুষ এটাকে ফিল করে যে না, এটা একটা সিরিয়াস ইস্যু, এটা শুধু একটা পরিবারের বিষয় না, এবং সে যে একা সাফার করছে তা কিন্তু না, তার সাথে যারা ডিপেন্ডেন্ট আছে, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, আপনি খেয়াল করে দেখবেন সে বাচ্চারাও কিন্তু সাফার করছে, তারাও কিন্তু তার মার এইসব জিনিসগুলো কিন্তু দেখছে। সো এটা আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আরো সচেতনতা বৃদ্ধি করা উচিত। মা বাবা সংসারে অশান্তি করছে মানে এটা কিন্তু সন্তানের উপর পড়ছে। আপনাদের আইনি এটার কি ধরনের আপনারা? আইনের ডেফিনেশনেও এটা আছে যে এই যে শিশুর উপর যে সহিংসতাগুলো যাচ্ছে, শিশু যে এগুলো দেখছে এই ধরনের জিনিসগুলো, তো এটাকেও আপনি এই ডোমেস্টিক ভায়োলেন্সের এই সংজ্ঞাগুলোর মধ্যে নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে স্টেপ যে সমাধানের যে উপায়গুলো আছে, হ্যাঁ, থানায় যে জিডি বা কোর্টে মামলা সেগুলো তো আছেই, কিন্তু পাশাপাশি এই যে হটলাইনে ফোন দিয়ে যদি ইমিডিয়েট যদি রেসপন্সের দরকার হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই বাসায় যদি আর থাকার মতো সেরকম কোনো বাচ্চার জন্য সুরক্ষিত না সেই বাসা, তখন দেখা যায় যে অন্য কোনো গার্ডিয়ানের কাছে রাখার একটা ব্যবস্থা করে দিতে পারে।
অবস্থা বিবেচনা করে যারা ওই সময় যারা যাবে হেল্প করতে তারা এই ধরনের স্টেপগুলো নিতে পারে। আচ্ছা, মানে ডিপেন্ড করে যে সিচুয়েশনটা কতটুকু, কোন অবস্থাতে হ্যাঁ। আছে। একজন নারী নির্যাতিত হচ্ছে এবং ফ্যামিলি থেকে উনি কোনো সাপোর্ট পাচ্ছে না, বা তাকে ফ্যামিলি থেকে থানা পর্যন্ত যেতে দেয়া হচ্ছে না, সেই জায়গাটাতে একজন নারী কি তার কাজকর্মের যে আইনি ব্যাপার আছে একা করতে পারে? অবশ্যই, মানে সেটা আমি কোন, বলবো যে কিভাবে করবে? এই যে ধারণাটা আমাদের যে একজন নারী তার যে আইনগত বিষয় নিজেকে আইনের অধীনে সুরক্ষা দিতে তিনি আসলে কেপেবল না, এটা কিন্তু আমাদের একটা অনেক বড় ভুল ধারণা সবসময়। এবং এই ধারণা থেকে একজন নারী আপনি দেখবেন সবসময় মনে হয় আইন আদালত ইত্যাদি বিষয় শুধুমাত্র পুরুষের অধিক্ষেত্র, এখানে আসলে নারীর কোনো অ্যাক্সেস নেই, এই ধরনের ভয় পায় একটি আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভয় পায়। তবে এটার ভয়ের একটা অবশ্যই কারণ রয়েছে, কারণ সবসময় আমরা দেখি যে প্যাট্রিয়ার্কিয়াল সমাজে যেটি বলল যে মারিয়াম, সেটা হচ্ছে যে পুলিশে আপনি যখন যাচ্ছেন অসংখ্য এরকম আমরা দেখি যে নারীরা তারা হয়তো এসেছে আমাদের কাছে, তারপর আমরা যদি তাদেরকে হয়তো একটা জিডি করতে বলছি বা থানায় যে মামলা করা, মানে প্রাথমিকভাবে জিডি করতে বলা হয়, তখন পুলিশ ইভেন জিডিটাও নিতে রাজি হচ্ছে না এবং বারবার তারা প্রেশার ক্রিয়েট করে যে আপনারা এটাকে নিজেদের মধ্যে সমাধান করে ফেলেন, এই জিনিসটা আপনারা নিজেরা মিটিয়ে নেন, পাড়ার লোককে ডাকেন, এটা ডাকেন, এবং তারা অনেক ক্ষেত্রেই তারা পদক্ষেপ নেয় এই ব্যাপারটিকে একটা মিডিয়েশন করে তাদেরকে কি করে মিলিয়ে দেওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তিনি একটা যখন একজন নারী আইনের দ্বার প্রান্ত পর্যন্ত বাড়ির বাইরে থেকে বেরিয়ে যাচ্ছেন, তার মানে তিনি একটা খুব সিরিয়াস একটা কনসার্ন এর মধ্যে রয়েছেন এবং সেই মধ্যে তার একটা ইমিডিয়েট সাপোর্ট দরকার। কিন্তু পারিবারিকভাবেও এটার একটা মূল কারণ কি দেখা যায় যে তারা অনেক সময় বলেন না বিষয়গুলো, হয়তো দীর্ঘদিন তারা নির্যাতনের শিকার, একটা সময় যে তার আউটবার্স্ট হচ্ছে তখন তিনি একবার স্টেপটা নিতে যাচ্ছেন, কিন্তু এই দীর্ঘ সময় তিনি কিন্তু চেপে থাকেন এই সোশ্যাল স্টিগমার ভয়ে, সমাজের লোক কি বলবে, পরিবারের মানুষজন কি বলবে, এই ভয় থেকে কিন্তু তিনি কারো কাছে যান না, বা এটা হলে আইনগতভাবে আমি তো এত কঠিন লড়াই করতে পারবো না, আইনি লড়াইটি আসলে অনেক কঠিন লেন্দি, এই রকমের ধারণা থেকে তারা কিন্তু আসলে অর্থনীতিতে কিছু ব্যাপার থাকে, কারণ একজন নারী কতটুকু অর্থনীতিভাবে অর্থ দিয়ে সাপোর্ট দিবে আসলে এই আইনটা। এখানে একটু বলে রাখি যে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই আইনটার একটা খুব ভালো বিষয় হচ্ছে যে এই আইনের ভেতরে প্রথমেই কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, প্রথমেই কিন্তু নানান ধরনের কি করে আসলে রেকটিফাই করা যায়। সো আইনে বিভিন্ন ধরনের অর্ডারগুলো দেওয়া হয়, হয়তো বলা হচ্ছে যে ভিকটিম যেখানে থাকবে, ধরেন এক বাসার মধ্যে যদি ভয় দেখায়, কোর্টের থেকে এরকম অর্ডার আসে যে তারা পাশাপাশি রুমে আলাদা রুমে থাকবে, যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি কোনো ধরনের কোনো ডিস্টার্ব করতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার গয়নাগাটি টাকা পয়সা নিয়ে রাখছেন, তখন কোর্ট থেকে অর্ডার আসে সেগুলো যাতে দ্রুত তাকে ফেরত দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পাসপোর্ট লুকিয়ে রাখেন, তখন বলা হয় যেগুলো তাকে ফেরত দেওয়া হোক তাড়াতাড়ি। সো এই বিষয়গুলো আইনে আছে এবং আইনে কিন্তু প্রথমেই কিন্তু তাকে যে জেল জরিমানা করা হচ্ছে না, প্রথমে তাকে কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিটি সার্ভিস দেওয়ার জন্য তাকে বলা হয়, অনুরোধ করা হয়, দেখা যাচ্ছে সমস্যার সমাধান হয়ে যায়। এবং এই যে পারিবারিক নির্যাতন প্রতিরোধ এবং সুরক্ষা আইন যেটি, এটি কিন্তু শুধুমাত্র শাস্তিমূলক না, কাজেই যারা ভয় পান যে একবার স্টেপ নিয়ে ফেললে সংসার আর টিকবে না, সেটা আর জোড়া লাগায় নেয় না, কিন্তু এই আইনে কিন্তু সেই ব্যবস্থা আছে। এবং এখানে কিন্তু শুধু ভিকটিমকেই যে নিজে যে মামলা করতে হবে তা না, এখানে কিন্তু যারা আপনার প্রয়োগকারী কর্মকর্তা রয়েছেন মিনিস্ট্রির আন্ডারে, তারাও মামলা করতে পারেন, তাদের যদি নজরে আসে বিষয়টি, এবং লোকাল থানার যে ওসি রয়েছেন তারাও কিন্তু যদি তারা অবগত হন এই বিষয়ে, তারা যেও কিন্তু ওই ভিকটিমের বিহাফে আদালতে যে মামলাটি করতে পারেন, এবং বিভিন্ন ধরনের আদেশ কিন্তু আদালত থেকে দেয়া হয়ে থাকে। এখানে যে শুধুমাত্র শাস্তি দিয়ে তাকে জেলেই দিয়ে দিচ্ছে বিষয়টি কিন্তু তা নয়, যেটা কিনা নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটি যেমন অনেক বেশি কঠোর, কিন্তু কেন জানি এই আইনটার ব্যবহার হয় না, কারণ আমরা এই আইনটি সম্পর্কে জানি খুব কম। আরেকটি বিষয় উল্লেখ করি যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু লিগ্যাল এইড সার্ভিসেস রয়েছে, যেখানে কিনা বিনামূল্যে কিন্তু তাদের যে সমস্ত আইনি মামলা পরিচালনার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সেখানে সরকার থেকে পরিচালনা করা হয়, এবং বিভাগীয় শহরগুলোতে একজন নারী কোথায় নিবে সার্ভিসেস যে আইনের অধীনে অফিস রয়েছে তাদের প্রত্যেকটি বিভাগীয় শহরগুলোতে অফিস রয়েছে, সেখানে যে তারা কিন্তু অ্যাপ্রোচ করলে এবং তারা যদি এলিজিবল হন, তাদের সেটা যদি কোয়ালিফাই করেন তারা, সেক্ষেত্রে কিন্তু একেবারেই তার কাছে কোনো টাকা পয়সা নেই, এই ধরনের বিষয়গুলো যদি করতে পারেন তারা, তাহলে কিন্তু সেই রাষ্ট্রই সেই মামলাটি পরিচালনা করে, সরকার থেকে কিন্তু সম্পূর্ণ সরকারি খরচে মামলা পরিচালনা করা হচ্ছে। নারীরা নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, ক্ষণে ক্ষণে হচ্ছে, বলতে পারছে না, লজ্জা এবং ভয়, হ্যাঁ, এখনো বাঙালি নারী। তো যখন ওরা কোনো জায়গায় কাজ করতে মানে নির্যাতনের জন্য সাহায্য নেওয়ার জন্য আইনের কাছে হবে, দ্বারস্থ হবে, আপনাদের ব্যক্তিগত অভিমত থেকে আমি জানতে চাই যে
কোন জায়গাটাকে আরেকটু সংশোধন করলে নারীদের সাহায্য পাওয়ার জায়গাটা সহজ হবে? মরিয়ম, আপনি। তাদের তো একটা ওয়ে আছে যে জিডি করতে পারবে বা থানায় করতে পারবে। আমার মনে হয় এখানে একটা আইন সংশোধনের বা আইন করার খুবই জরুরি, যে এই ধরনের যখন কোনো নারী যখন যাবে সেটার যেন দ্রুত তার অ্যাকশন নেয়, 24 ঘন্টার ভিতরে যেন তারা কোনো একটা মানে ব্যবস্থা একটা নেয়। নিয়ম, এটাকে টাইম বেঁধে একটা দেওয়া টাইম উচিত। বেঁধে আমার মনে হয় দেওয়া উচিত। তাহলে যদি টাইম ফ্রেমটা থাকে তাহলে যে ভিকটিম, সে তো অলরেডি ভিকটিম, তার দেখা যাচ্ছে আবার হেনস্থা হতে হচ্ছে, আবার ওই সাইড থেকে আবার থ্রেটের মধ্যেও তাকে পড়তে হচ্ছে যে তুমি কেন গেলে, কেন এটা করলে। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে এটার একটা আইন হওয়া উচিত যেন একটা টাইম ফ্রেমের মধ্যে যেন এইটার সমাধানটা করে, যেভাবেই হোক সেটা যার পক্ষেই যাক, যেন এটাতে যেন পুলিশ অন্তত যেন দ্রুত ব্যবস্থা নেয়। মিতাপু, আপনাকে জানা যাচ্ছে সংশোধনটা কোথায় করা উচিত বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে ইমিডিয়েট সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে কল সেন্টার হটলাইন্স নাম্বারগুলো আছে সেগুলোকে আরো বেশি, অনেক বেশি ইফেক্টিভ হতে হবে, যাতে যে কোনো মুহূর্তে কল দেওয়ার সাথে সাথে ইমিডিয়েট সাপোর্টটা তিনি পান। দ্বিতীয়ত হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টার যেগুলো আছে সেগুলোর আসলে ক্যাপাসিটিটা বাড়াতে হবে, যেখানে আরো বেশি নারীদেরকে যাতে অ্যাকোমোডেট করা যায়, যাতে এই ধরনের নারীদেরকে সেখানে আসলে ক্যাপেবল এবং টাইম বেঁধে দিলে আমার মনে হয় যে এটা আর খুব সেই সাথে তাড়াতাড়ি সাথে তো আমি সহজ বলবো হবে। যে সোসাইটিতে ওভারঅল যে আমাদের নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটি কিন্তু চেঞ্জ করতে হবে। কারণ একটা পরিবার থেকে সেই সাপোর্টটি তিনি যদি না পান, পরিবার হচ্ছে সবচেয়ে বেশি তার আস্থার জায়গা, সেই পারিবারিক সাপোর্টটা পাওয়া এবং তার প্রতি পরিবার যখন যদি বিশ্বাস রাখতে না পারেন, তখন সেই লড়াইটি তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু তারপরেও বলতে চাই যে যাদের পারিবারিক সাপোর্ট নেই তাদের জন্যও কিন্তু আইন কিন্তু আইনের চোখে সকলেই সমান, এবং আইনে কিন্তু তাদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু এই আইনি লড়াইটি অবশ্যই যাই হোক, আমাদের চালিয়ে যেতে পারে। ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন এবং জানলাম অনেক না জানা কথা, দর্শকরাও জানলো। দর্শক, আজকে অনেক কথা হলো, দুজন আইনজীবীর কাছে আমরা জানলাম যে আসলে নারীর নির্যাতনটা শুধুমাত্র শারীরিক নয়, এটা মানসিক এবং অর্থনীতি সঙ্গে আরও বহুবিধ সমস্যা আছে, কিন্তু শুধু দরকার আমাদের সাহস এবং শক্তিটা। আপনাদেরকে আজকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স এবং মানসিক নির্যাতন সম্বন্ধে বললাম এবং পাশাপাশি সমাধানগুলোও দিয়ে দিলাম। শুধু দরকার আপনারা সমাধানগুলো মেনে সেভাবে এগিয়ে যাবেন। নারীর জয় হোক, সামনে এগিয়ে যাক সকল নারী। ধন্যবাদ সবাইকে।